আমরা হোটেল শিফট করলাম। সকালবেলায় চলে এলাম হোটেল মাসক্যাটেল বুমসাং থেকে হোটেল সোনালিতে। এসে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। আমি নিয়েছিলাম পাউরুটি, বাটার টোস্ট আর কি, পাউরুটিতে মাখন মাখিয়ে দিয়েছিল, একটা কলা দিয়েছিল আর একটা ডিমের অমলেট দিয়েছিল। আর মা নিয়েছিল 1 প্লেট লুচি আর তরকারি ছোলার ডালের। 1 প্লেট লুচিতে থাকে 5টা লুচি, বড় বড়। হোটেল সোনালির খাবারগুলো খুবই সুন্দর খেতে। তারপর ওখান থেকে হোটেল সোনালির ওরাই গাড়ি বুক করে দিল। ভাড়াটা একটু বেশি পড়েছিল। তো ওদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে নিয়ে গেল, গাড়িটা প্রথমে এসেছিল রাজভবনের সামনে। ওখান থেকে ওরা প্যাসেঞ্জার তোলে প্রত্যেকটা গাড়ি রাজভবনের সামনে থেকে অথবা ভানু ভবনের সামনে থেকে। রাজভবনের সামনে অ্যাকিউরেট দাঁড়ায় না, অ্যাকিউরেট আর কি রাজভবনের সামনে দাঁড়ায় না, ওরা ভানু ভবনের সামনেই প্রধানত দাঁড়ায়। ওখান থেকে গাড়িতে উঠলাম। ওইটুখানি হেঁটে আসতেই হবে কারণ ম্যালের মধ্যে গাড়ি অ্যালাউ নয়। আর প্রথমে গেলাম চিড়িয়াখানা, দার্জিলিং জু। বলে রাখা ভালো, আমি এটা 10ই জুলাইয়ের ভিডিও। 10ই জুলাই আমরা হোটেলে শিফট করি সোনালিতে, এবং শিফট করে ব্রেকফাস্ট করার পর ওদেরই দেওয়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আমি এটা ভুল করেছিলাম কারণ 9ই জুলাই আমার সাথে যে গাড়ির ড্রাইভারের কথা হয়েছিল গাড়ি স্ট্যান্ডে, ওই ড্রাইভারটা খুবই ভালো ছিল। ওনার নাম সঞ্জয় প্রধান। আমি এর পরের ভিডিওতে ওনাকে দেখাবো, ওনার ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইখানে যে গাড়ির ড্রাইভারকে আমরা নিয়ে বেরিয়েছিলাম হোটেল সোনালির থেকে দেওয়া, তো আমার খুব একটা ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। খুব একটা কি বলবো, একদমই আমার ভালো লাগেনি। আর ভাড়াটাও বেশি নিয়েছিল। আর আগের দিন আমার সাথে যে গাড়ির ড্রাইভারের কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমি যে টাকায় ঘোরাবো, আপনাকে বলছি যা যা আপনি বলছেন সব ঘোরাবো, কিন্তু এটা অন্য ড্রাইভার নিলে আপনাকে 3টে পয়েন্ট কম ঘোরাবে, আপনি এটা মিলিয়ে নেবেন। পুরো একদম ঠিক তাই হয়েছিল, ঠিক তাই হয়েছিল। আমি কেন যে আগের দিনকেই ওনাকে বুক করলাম না, মানে আমি ঠিক মানে প্রথমবার দার্জিলিং গেছি, বুঝতে পারিনি, মানে একটু ভরসা পাচ্ছিলাম না, ওই জন্য আমি আর কি মানে সাহস করে আগের দিনই বুক করতে পারিনি। তবে 10ই জুলাই 8টার সময় ওনাকে ফোন করেছিলাম যে আপনি কি ফ্রি আছেন, তাহলে যাব। বললো না, আমাকে অন্য একজন বুক করে নিয়েছে, আজকে তাদের নিয়ে বেড়াতে যাব। তো আমরা খুবই আনলাকি, তাই জন্য 10ই জুলাই ওই হোটেল সোনালির থেকে দেওয়া গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। টাকাটাও বেশি গেল 200 টাকা, উল্টে ঘোরানোটা বেড়ানোটা খুব একটা ভালো হয়নি। আর পরের দিন যখন সঞ্জয় প্রধানকে নিয়ে মিরিক ঘুরতে গেলাম, সত্যি উনি খুবই ভালো, খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো ড্রাইভার, দায়িত্ব নিয়ে সব মানে খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছিলেন। নেক্সট টাইম যখন যাব ওনার সাথে যোগাযোগ করেই যাব, ওনাকেই বুক করব। আমি ওনার ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর পরের ভিডিওটাতে, যেটাতে মিরিক গেছিলাম ওনার সাথে। তো এখানে আমরা চিড়িয়াখানায় ঘুরছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে চিড়িয়াখানাতে ঘুরছি, পিঠে ভারী ব্যাগ, ক্যামেরা করছি, বারবার করে মোবাইলে জল পড়ছে, খুব প্রবলেম হচ্ছিল। তাও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, আর খুব একটা বেশি কাটছাট করিনি, কারণ এইটুকুর থেকে আর কী বা কাটছাট করব। প্রথমে চিড়িয়াখানাতে গেলাম, চিড়িয়াখানায় গিয়ে কোনো মানে কি বলবো, যেটা দার্জিলিং জু রেড পান্ডার জন্য বিখ্যাত, তো রেড পান্ডাকে আমরা খুব একটা দেখতে পাইনি। দুটো রেড পান্ডা গাছে ঝুলছিল, তাও পেছন দিকে মুখ করে, সামনের দিকে তো ওরা এলোই না। পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এখানে কি দুটোই রেড পান্ডা, বললো না 6টা রেড পান্ডা আছে। এবার কি কারণবশত তারা সামনাসামনি এলো না জানি না, ওদেরও তো মন খারাপ হয়, ওদেরও তো মুডের ব্যাপার থাকে।
যাই হোক, অনবরতই মানুষ আসা যাওয়া করছে, বৃষ্টি পড়ছে, ওদেরও ভাল লাগছে না ওই ওয়েদারটা। আর একটা জিনিস বাজে লেগেছে, চিড়িয়াখানায় হনুমানজিকে আটকে রাখলো কেন? বাঁদর, হনুমানজি এগুলো এরা তো গাছে গাছে ঘুরবে, এদেরকে আটকে রাখাটা ঠিক আমার ভাল লাগেনি। এদেরও মন খারাপ ছিল, যা বৃষ্টির ওয়েদার ছিল। আর এই জায়গাটা হচ্ছে ওই যারা পাহাড়ে চড়ে সেই প্রশিক্ষণ নিতে আসে তারা এখানটায়। এটা চিড়িয়াখানার মধ্যেই, পর্বতারোহী যারা হয় তারা ট্রেনিং নিতে আসে, এটা সেই জায়গাটা। কিন্তু বৃষ্টির ওয়েদারে ওই ট্রেনিংটা বন্ধ ছিল। এটা মিউজিয়াম, আমি মিউজিয়ামের ভেতরে ঢুকিনি, আগের ভিডিওতেই বলেছি যে আমি কোনো মিউজিয়ামের ভেতরে ঢুকে কোনো কিছুই দেখিনি, কোনো মিউজিয়ামের ভেতরেই আমি প্রবেশ করিনি। আমার প্রকৃতির মধ্যে ভালো লাগে থাকতে, আমি দু চোখ ভরে প্রকৃতিকে দেখেছি, উপভোগ করেছি। এটা হচ্ছে আমাদের মামা, মামা আর মামি। এটা হচ্ছে আমাদের মামা আর মামি। বৃষ্টির এই বাজে ওয়েদারটা ওরাও আর নিতে পারছিল না। বাজে ওয়েদার এ কারণেই বলছি, একটানা ওখানে বৃষ্টি হচ্ছে, একটুও রোদ্দুরের দেখা নেই। মানে ওদের কাছে এটা বাজে, আমাদের কাছে বেশ ভালোই লাগছিল, কারণ আমরা কলকাতায় এসে যা গরম উপভোগ করছি, আমাদের এখানে তো সেই তুলনায় বৃষ্টিই হয় না। ওদের ওখানে সারাক্ষণই বৃষ্টি হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি হয়েই গেছে, কখনো ঝমঝম করে, কখনো টিপ টিপ করে, কখনো আবার মানে প্রচণ্ড কুয়াশা, কখনো আবার কুয়াশা কেটেও গেছে। আহ, এখানেও মামা মামি বসে আছে, এই মামা মামিদের তো বোধহয় ডিভোর্স হয়ে গেছে, কারণ দুজনে দুই ঘরে রয়েছে। যাই হোক, কেউ এরা সামনে এলো না, ভালোভাবে তাকালো না আমাদের দিকে, আমাদের বোধহয় পছন্দ হয়নি। স্নো লেপার্ড প্রথমবার দেখলাম দার্জিলিংয়ে গিয়ে, কি সুন্দর দেখতে। এইখানে মামি বসে আছে, পাশের ঘরে মামা, এদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে নির্ঘাত। থাক, বেশি দরকার নেই বলার বাবা, এখানে বেশিক্ষণ ছিলাম না, কোন সময় রাগটা আমাদের ওপর ঝেড়ে দেবে তার ঠিক নেই। এই দিকটা হচ্ছে পাখিরালয়, এখানে প্রচুর নানা জাতের পাখি আছে, বড় বড় সব বড় বড় পাখি এখানে। এটা হিস্টোরিক্যাল মিউজিয়াম, যেটা আমি এখানেও ঢুকিনি, বাইরে দিয়ে দেখেছি। এই দার্জিলিংয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের কলকাতা শহরে যেরকম এক পা দু পা এগোলেই চায়ের গুমটি দেখা যায়, চায়ের দোকান দেখা যায়, কিন্তু দার্জিলিংয়ে সেইটা নেই, আমি অন্তত পাইনি। বড় বড় দোকান আছে, খালি গোল্ডেন টিপস, তারপর আরও বিভিন্ন রেস্টুরেন্ট সেইগুলো আছে, কিন্তু ওই থেকে থেকে যে চায়ের দোকান হবে 5 টাকা 7 টাকায় আমরা যে চা খাই, সেটা আর হয়ে ওঠেনি, চায়ের জায়গায় গিয়ে চাটাই ভালো করে খেতে পারিনি। তবে এই হোটেল সোনালিতে মানে রেস্টুরেন্টে বললে ওরা 10 টাকা 15 টাকা, 10 টাকা তো না, সব জায়গায় 15 টাকার চা, 15 টাকার চা কিনে খেতাম ওটা। এগুলো হচ্ছে নেকড়ে। এখানে দুটো নেকড়ে ছিল, আরগুলো কোথায় ছিল জানি না, দুটো নেকড়েকে দেখতে পেলাম। তবে এই চিড়িয়াখানা আর যেটা আমরা ওখানে দেখতে পাইনি, সেটা হচ্ছে নাইটেঙ্গেল পার্ক।
নাইটিঙ্গেল পার্ক আর চিড়িয়াখানা পাশাপাশি, এটা যদি হেঁটে যাতায়াত করতাম আমাদের হয়ে যেত, কিন্তু ওই যে বললাম, আগের দুটো ভিডিওতেই বলেছি, এটাতেও বলছি, যে ফার্স্ট টাইম দার্জিলিং গেছি, পায়ের শিরা মানে এত বেশি ওপর নিচ তো সমতলের থেকে মানে উপরে চলে গেছি। এবার ওখানকার রাস্তাঘাট ওপর নিচ এবং যথেষ্ট চড়াই উতরাই খাড়াই আর কি। তো পায়ের শিরায় টান লাগছিল, যার জন্য হয়নি। নেক্সট টাইম অবশ্যই পায়ে হেঁটেই এগুলো কভার করব। অনেক কিছু দেখা হয়নি। এই ড্রাইভারটা তো আমাদেরকে ঘুম স্টেশনেই নিয়ে যায়নি, ও দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে গেল, ওখানে মানে দাঁড়ায়নি পর্যন্ত। ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি নিয়ে যায়নি, বরং ওই পরের দিন মিরিক যে গেলাম সঞ্জয় প্রধানের সাথে, সঞ্জয় প্রধানের মানে ওটা কথা ছিল না যে আমাদেরকে ঘুম মনেস্ট্রিটা দেখাবে, কিন্তু উনি বললেন যে ঠিক আছে, আপনারা এসেছেন আনন্দ করতে, দেখতে এসেছেন, আমি সেই আক্ষেপ রাখবো না, ফেরার সময় আমি ঠিক দেখিয়ে দেব। উনি কথাটাও রাখলেন, সেই ঘুম মনেস্ট্রি দেখে এলাম। কিন্তু দুর্ভাগ্যবশত দার্জিলিং ঘুম স্টেশনের জন্য বিখ্যাত, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে অত হাজার ফুট ওপরে হেরিটেজের আখ্যা পেয়েছে যে ঘুম স্টেশন, সেটাই দেখা হয়নি। আমি প্রচণ্ড আনলাকি, আমি যে কেন প্রথম দিনকে ওই সঞ্জয় প্রধানকে বুক করলাম না জানি না। এটা হচ্ছে রেড পান্ডা, ওই গাছের মধ্যে ঝুলে রয়েছে পেছন দিক করে, এইটুকুই দেখাতে পারলাম। ভালো করে ক্যাপচার করতে পারছিলাম না, বৃষ্টি পড়ছে, আর ওকে তো ধরাই যাচ্ছে না, মানে ও ছবি যে তুলতেই পারছি না, ও একদম অনেকটা দূরে আর গাছে ঝুলে রয়েছে পেছন দিক করে। ওই একটুখানি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই গাছের ফাঁক দিয়ে আর একটা রেড পান্ডা ঝুলেছিল। আর এটা হচ্ছে, এখানেও বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি আছে, মাছ আছে, অ্যাকোরিয়াম, আর হচ্ছে ওই মুরগি চাষ হয়। এবার জুটা দেখা শেষ হলো, কমপ্লিট হলো, এবার আমরা জুয়ের থেকে বেরিয়ে পড়লাম। এইখানেই চিড়িয়াখানা দেখা শেষ। এবার আমরা বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি দেখো। এবার আমরা ঢুকে পড়লাম তেনজিং রক। এই তেনজিং রকের ওই অপোজিটেই, মানে এইটা পাথরটা তো, এইটাই তেনজিং রক। এখানে মানে ওই যে পাথরের চড়ে দেখো পয়েন্ট করা রয়েছে 1 2 3 4 করে। এখানে মানে এখানে ট্রেকিংটা হয়, কিন্তু বর্ষার ওয়েদারের জন্য এখানে রাইডটা হয়নি। এখানে আমরা রাইড করতে পারিনি, বর্ষার এই বাজে ওয়েদারের জন্য সব কিছুই মোটামুটি বন্ধ ছিল। যেগুলো সিজনে গেলে মানুষ আনন্দ পায়, আমরা অফ সিজনে গেছি বলে অনেক কিছুই মিস করে গেছি। সরি। আর এই তেনজিং রকের অপোজিটেই রয়েছে RKM, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, সিস্টার নিবেদিতার বাড়ি। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা শেষ জীবনটা যখন কাটিয়েছিলেন, তার মিশনটা ওখানে রয়েছে RKM এর। প্রচণ্ড উঁচুতে। এই ড্রাইভারটাকে বলেছিলাম একটু দেখাতে, তো যাই হোক ইনি দাঁড় করিয়েছিলেন পরে শেষের দিকে আসার সময়, কিন্তু এত উঁচু এত উঁচু, আমরা রামকৃষ্ণ মিশনের ভেতরে মানে যেতে পারিনি। আমি পরে আসছি ওই প্রসঙ্গে। এই তেনজিং রকের থেকে বেরিয়ে এলাম, এটা একটা টি গার্ডেন, এই টি গার্ডেনে নিয়ে এলো। এখানে দেখছি খুব কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, দেখতেই পাচ্ছ, মানে পুরো মেঘে ঢাকা রয়েছে, পুরো ফগি ওয়েদার। আর ওই তেনজিং রকের ওখানে যে দোকানগুলো দেখলে, ওই দোকানগুলোর থেকে আমি একটা দোকান থেকে দার্জিলিং টি কিনে এনেছি বাড়ির জন্য, কিন্তু খুব খুব একটা ভালো না, খেতে পারছি না, কোনো স্বাদ নেই। দার্জিলিংয়ের চা নাকি বিখ্যাত, কিন্তু কিনে এনেছি, বাট খেতে পারছি না, কেন জানি না। আর ওই তেনজিং রকে ওখানে যে ছোট ছোট দোকান ছিল, মোমো তৈরি হচ্ছিল, তারপরে
ম্যাগি তৈরি হচ্ছিল ওখানে। এত জিনিসের দাম না বলার বাইরে। এক প্যাকেট ম্যাগি করে দেবে, তা সে 60 টাকা 80 টাকা এরকম। বাবা, আমি খাইনি। আমি এক প্লেট ভেজ মোমো নিয়েছিলাম, পার্সেল করে দিয়েছিল 50 টাকায় 8 পিস। তেনজিং রকের ওখানে দোকানগুলোতে একটু দামটা সস্তা ছিল। এইটা হচ্ছে RKM, রামকৃষ্ণ মিশন। গাড়িটা দাঁড়ালো, আমরা একটুখানি ভেতরটায় ঢুকেছিলাম, কিন্তু মানে মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, প্রচণ্ড উঁচুতে মন্দিরটা। মানে ঠাকুরের গর্ভগৃহ প্রচণ্ড উঁচুতে, প্রচুর উঁচুতে। অত উঁচুতে গোল 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 করে ঘুরে উঠে যাওয়া অসম্ভব, মানে দমে লাগছিল। ওই যে দেখো কি উঁচু বিল্ডিং, আর এই রাস্তাটা ধরে যে সাদা গোল গোল করে ঘুরে গেছে, এই রাস্তাটা ধরে উঠে যেতে হবে। ওই ড্রাইভারটা বলল করোনার টাইম থেকে নাকি মহারাজজিরা প্রচণ্ড রেস্ট্রিকশন করে দিয়েছে, কোনো গাড়ি অ্যালাউ করে না ভেতরে ঢোকার জন্য। আগে নাকি এই রাস্তাটা ধরে সোজা গর্ভগৃহের ওখানে নিয়ে যেত, মন্দিরে, মূল মন্দিরে সামনে দাঁড় করিয়ে দিত। আগে প্রচুর গাড়ি যেত, কিন্তু এই করোনার টাইম থেকে মহারাজজিরা বারণ করে দিয়েছে। তাই জন্য ড্রাইভারটা বলল যদি কোনো দিন আসেন তাহলে ওনাদের পারমিশন নিয়ে আসবেন, চিঠি নিয়ে আসবেন, তবেই আমরা নিয়ে যাব। এটা তো স্বাভাবিক। যাই হোক, আমরা সবাই জানি রামকৃষ্ণ মিশন কতটা মানে রেস্ট্রিকশন রাখে ওরা। ভালো, একদিক দিয়ে প্রচণ্ডই ভালো। জীবনে শাসন অনুশাসন না থাকলে হয় না। দুদিক দিয়ে প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গাড়ি করে। যতটা পেরেছি গাড়ির ভেতর থেকে প্রকৃতিকে 6 ইঞ্চির মোবাইলের স্ক্রিনে ক্যাপচার করার চেষ্টা করেছি। প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে এলাম পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পেলে। এটা জাপানিজ টেম্পেল। এখানকার প্রকৃতি দারুণ। এখানে একজন তো ইউটিউব করছিল ড্রোন উড়িয়ে, মানে এত সুন্দর চারপাশের প্রকৃতি। লম্বা লম্বা পাইন ফরেস্ট, মানে অসাধারণ। আর পাথরের গায়ে সেই সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর, খুব। এখানকার প্রকৃতিকে দু চোখ ভরে দেখে এসেছি, মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য। এটা জাপানিজ টেম্পেলের ভেতরে। এখানে লেখাই রয়েছে বোর্ডে যে প্রেয়ারের সময় এরা ভিডিও করতে দেবে না, ফটোশ্যুট করতেও দেবে না। এইটা হচ্ছে মূল গর্ভগৃহ, জাপানিজ টেম্পল। আমি এর পরের ভিডিওতে দেখাবো হোটেল সোনালির কোন রুমে আমরা শেষের দিন ছিলাম। মানে দ্বিতীয় দিনকে, মানে যেদিন শিফট করলাম সেদিন যে রুমটায় ছিলাম সেটা ভিডিও করা হয়নি, তবে পরের দিন যে রুমটায় ছিলাম সেই রুমের ভিডিওটা করেছিলাম দার্জিলিং ছেড়ে আসার সময়, হোটেল থেকে চেক আউট করার সময়। সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো।
হোটেল সোনালির খাওয়া দাওয়া খুব ভালো, মানে ভালো বলতে কি, স্বাদ আছে, খাবারের টেস্ট আছে, রান্নাগুলো সত্যি ভালো করে, আর বিশেষ করে ব্রেকফাস্টটা, লুচি ঘুগনি, ঘুগনির যা স্বাদ, খুব ভালো। আর আমি তো বাটার টোস্ট নিলাম, বাটার টোস্টটা খুবই সুন্দর ছিল। ওদের ওখানে প্রচুর খাবারের সেল হয় হোটেল সোনালিতে। অন্যান্য হোটেলের তুলনায় খাওয়ার স্বাদটা বেশ ভালো আছে। এটা হচ্ছে পিস প্যাগোডা। অসাধারণ পরিবেশ। কি সুন্দর পাথরেও ফুল ফুটে রয়েছে। বুদ্ধদেবকে অনেক অনেক ধন্যবাদ, আমি বুদ্ধদেবের কাছে চিরকৃতজ্ঞ। আমি বৌদ্ধ মনেস্ট্রি, বৌদ্ধ মন্দির, আমি এই আমাদের বারাসাতে একটা আছে, কিন্তু সেটায় প্রবেশ করেও গর্ভগৃহে পৌঁছতে পারিনি, বা সে সময় বন্ধ ছিল। আর বারাসাত মনেস্ট্রির যে কেয়ারটেকার, তার দুর্ব্যবহার ছিল, আমি দেখতে পারিনি। তো দার্জিলিং গিয়ে আমাকে বুদ্ধদেব এত কৃপা করেছেন যে আমি প্রচুর মনেস্ট্রি দর্শন করলাম। আমার এটা খুব ভালো লেগেছে। ডালি মনেস্ট্রি গিয়েছিলাম। ডালি মনেস্ট্রিটা যেখানে আর কি, ডালি মনেস্ট্রির ভেতরে আমাদেরকে ভিডিও করতে দেয়নি, বারণ করে দিয়েছিল। আমাকে অন্তত বারণ করে দিয়েছিল, আর কে কে করেছে জানি না, আমি ভিডিও করতে পারিনি। এবার এখান থেকে বেরিয়ে এলাম। এইটা হচ্ছে ডালি মনেস্ট্রি। পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল দেখে আমরা ডালি মনেস্ট্রি চলে এলাম। ডালি মনেস্ট্রিটা যেটা কয়েক বছর আগে আর কি দলাই লামা এসেছিলেন। এখানে এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট। রাস্তায় ডালি মনেস্ট্রির ভেতরে খুব সুন্দর আলপনা করা, আর প্রচণ্ড উঁচু। এদের হচ্ছে সবই উঁচুতে, মানে গোল গোল করে ঘুরিয়ে উঁচুতে তুলে দেয়। এখান থেকেও দারুণ লাগছে প্রকৃতিকে, পরিবেশটাকে অসাধারণ উপভোগ করছি। তখন কুয়াশাটা একটু কেটে গিয়েছিল। কি সুন্দর পাহাড়ের গায়ে গায়ে দেখো ছোট ছোট বাড়ি, কি করে যে এগুলো তৈরি করে। এখানকার মানুষের জীবনযাত্রা খুব কষ্টের, দেখে এলাম তো। দুখানা করে সিলিন্ডার পিঠে পিঠে নিয়ে অনেক উঁচুতে উঠে যাচ্ছে। অনেক ক্ষমতা রাখে এরা। আমার এটা মানে প্রচণ্ড খারাপ লেগেছে, কষ্ট লেগেছে, কতটা মানুষ কষ্ট করে। আর আমাদের এখানে তো সিলিন্ডারের লোক এসে, গ্যাসের লোক এসে সিলিন্ডার বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়, তার জন্য আবার এক্সট্রা টাকাও নেয়। এক্সট্রা টাকা নেওয়ার কথা নয়, কিন্তু ওরা ঘুষটা নেবেই, না হলে ওরা সিলিন্ডার দেবে না। আর এখানে মানুষ কত কষ্ট করছে, পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রা খুব কষ্টের। ডালি মনেস্ট্রি খুব সুন্দর করে সাজানো গোছানো। ডালি মনেস্ট্রি দেখে চলে এলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এসে টয় ট্রেন দেখলাম। এখানে কয়লার ইঞ্জিনে টানাও টয় ট্রেন আছে, আবার কয়লার ইঞ্জিন বাদ দিয়েও বোধহয় পেট্রোল বা ডিজেলের, সম্ভবত, আমি ঠিক জানি না, ভুল হলে ক্ষমা করে দিও। টয় ট্রেন আছে, দুটো টয় ট্রেনই দেখলাম। বাতাসিয়া লুপ, এটা হচ্ছে গোর্খা সৈনিকদের উদ্দেশ্যে স্মৃতিসৌধ করা, তাদেরকে সম্মান জানানো হয়েছে। এই যে টয় ট্রেনের লাইনটা, এই বাতাসিয়া লুপ খুব সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা, খুব ভালো লেগেছে।
আমরা বর্ষার ওয়েদারে গিয়ে কাঞ্চনদার দেখা পাইনি, মানে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনদার দেখা পাইনি, টাইগার হিল যেতে পারিনি। আর যেটা ড্রাইভারের মানে গাফিলতির জন্য, বাজে ড্রাইভারের পাল্লায় পড়ে বাজে হোটেলের, মানে বাজে হোটেল বলবো না, হ্যাঁ বাজে হোটেল এদিক দিয়ে তো বটেই, তারাই গাড়িটা ঠিক করে দিয়েছিল, তাদেরকে বলেও নিয়েছিলাম। তারা বলছে না আমরা তো ডালি মনেস্ট্রি দেখিয়ে দেবো বলেছি, আমরা ওটা দেখাবো কেন, মানে একটা করব তো আর একটা কেন করব। আর প্রচণ্ড টাকাও নিল বেকার, আমার মানে টাকাটা বেশি গেল, উল্টে ঘুম স্টেশন যেটা মানে একটা বিশেষ ব্যাপার দার্জিলিংয়ের, সেটাই দেখা হলো না, প্রচণ্ডই আনলাকি। ওই যে টয় ট্রেনটা আসছে বাতাসিয়া লুপের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, এই যে টয় ট্রেন, টয় ট্রেনে আমরা চড়িনি, ওটা তো অনলাইনে বুক করতে হয়, আর ভাড়াটাও অনেকটা বেশি। নেক্সট টাইম চেষ্টা করব চড়ার। বাতাসিয়া লুপে যেই টয় ট্রেনটা ঢুকেছে আর বাকি সব পর্যটকরা দৌড়েছে টয় ট্রেনের কাছে, কি না ছবি তুলবে, ভিডিও করবে, টয় ট্রেনের মধ্যে উঠে বিভিন্ন স্টাইলে পোজে সব ছবি তুলতে ব্যস্ত। সরি, আমার আসলে এত ঠান্ডা লেগেছে না, ঠান্ডা গরম হয়ে গেছে, ওই জন্য বারবার নাক টানছি, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, সরি। এই যে কয়লার ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে টয় ট্রেন ঢুকছে বাতাসিয়া লুপে। এখানে ওই কি বলে পোশাক ভাড়া পাওয়া যায়, পোশাক পরে পরে সব ছবি তুলছে, ওই পাহাড়ি পোশাক চা বাগানের। আমি ওসব করিনি। এই দৌড়চ্ছে দৌড়চ্ছে সব দৌড়চ্ছে, মানে টয় ট্রেনের ভেতর থেকে লোকগুলো নামতে পারে না, এরা দৌড়াদৌড়ি করতে করতে চলে যায়, গিয়েই আগে দাঁড়িয়ে পড়ে, গিয়েই দাঁড়িয়ে পড়ে, বিভিন্ন স্টাইলে পোজে ছবি তুলবো তার জন্য। আমি এসব করিনি, আমি জাস্ট ভিডিওটা করেছি অল্প অল্প। বাতাসিয়া লুপ হয়ে আমরা চলে গেলাম। আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিও